আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভেচ্ছা সবার জন্য। আজকের এই ভিডিওতে আওয়ামী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি মূলত। যারা আওয়ামী লীগ করতেন, এখনো করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। জানি আপনাদের সময়টি ভালো যাচ্ছে না। 5ই আগস্ট পরবর্তী সময়ের কথা বলছি। আর ভালো যাবার কোনো কারণও নেই। সবকিছু আপনারা যারা নেতাকর্মী আছেন, আপনাদের নিজের দোষেই হয়েছে এরকম না। অন্য কারো দোষের দায়ভার কিন্তু আপনারা নিচ্ছেন অনেকেই। তো শেখ হাসিনার পতনের পর থেকে আপনাদের অনেকেই দুর্বিষহ জীবনযাপন করছেন। আপনারা সরাসরি কোনো অপরাধ করেননি, অনেকেই দুর্বৃত্ত ছিলেন না, ভালো মানুষ ছিলেন আর 5-10 জন সাধারণ মানুষের মতো। বাট আওয়ামী লীগ করতেন, সেই আইডেন্টিটির কারণে আপনি এখন ভিকটিম হয়েছেন। আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সমস্যা দেখা দিয়েছে অনেক সময়। আর এই সব কিছুর জন্য দায়ী আপনাদের আফা শেখ হাসিনার কথা বলছি, যিনি 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে নিজের জীবন বাঁচাবার জন্য ভারতে পালিয়ে গেলেন। আপনাদের লাখো নেতা কর্মী, আপনাদের কি অবস্থা হবে, আপনারা কেমন থাকবেন, কিছুই না ভেবে আপনাদের বিপদের মুখে ফেলে দিয়ে তিনি পালিয়ে গেলেন ভারতে। তো এই দেশে অনেকেরই পতন হয়েছিল অতীতে। স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল 90-এর দশকে। খালেদা জিয়ারও পতন হয়েছিল, ক্ষমতায় থাকতে পারেননি। বাট তাদের কাউকে পালিয়ে যেতে হয়নি, তারা নিজেরাও পালাননি, এই দেশেই তারা ছিলেন, পরিস্থিতি মোকাবেলা করেছেন। তাদের মন্ত্রী এমপিরাও কেউ পালিয়ে যায়নি, এখানে থেকেই পরিস্থিতি মোকাবেলা করেছেন। কারণ হ্যাঁ, ভুল ত্রুটি তাদেরও ছিল, তারাও অপরাধ করেছিলেন ছোট বড়, কিন্তু সেটার ডিমেনশন বা মাত্রা ওরকম ছিল না যে তাদের পালাতে হতো। সো তারা পালায়নি, তারা এই দেশেই ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল। তাদের কিছু সমস্যা মোকাবেলা করেছিলেন স্বল্প দীর্ঘমেয়াদে, বাট এদেশেই ছিলেন, তারা আত্মবিশ্বাসী ছিলেন যে আমরা এই দেশেই থাকতে পারবো, এটা আমাদের দেশ, আমরা এখানেই থাকবো। বাট আপনাদের আপা সেটি পারেননি, কারণ তার পাপের পাল্লা খুবই ভারী হয়েছিল, খুব খুব ভারী। তো আপনাদের মধ্যে এক ধরনের সিম্প্যাথি, এমপ্যাথি, সহানুভূতি আছে এই আফার জন্যে, থাকবে, এটি স্বাভাবিক। যতই আমরা দেখাবার চেষ্টা করি আফা কি কি করেছিলেন, কোথায় কোথায় সমস্যা ছিল, এই দেশটিকে কিভাবে রসাতলে নিয়েছিলেন, আপনাদের কাছে এটি সেন্স মেক করবে না অনেকের কাছেই। কেন করবে না? ওই যে সিম্প্যাথি, আফা, আহারে আফা। তো এইটি আসলে আপনাদের দোষও না, এইটি একটি সাইকোলজিক্যাল ফেনোমেনন, একটি মনস্তাত্ত্বিক দৃশ্যপট আর সাইকোলজিক্যাল কন্ডিশন। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় স্টকহোম সিনড্রোম। আর এই টার্মটি চালু হয়েছে 1973-এর পর। স্টকহোম, সুইডেনের রাজধানী স্টকহোমে 1973 সালে একটি ব্যাংক রবারি হয়েছিল। তো সেখানে রবার্সরা বা ডাকাতরা ব্যাংকের কিছু কর্মী এবং কাস্টমারকে জিম্মি করেছিল। বাইরে থেকে পুলিশ বা অন্য সিকিউরিটি ফোর্সের যারা এসেছিল তাদের বলা হয়েছিল যে আমাদের ব্যাপারে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে আমরা এই জিম্মিদের মেরে ফেলব। কিছু ব্যাংক এমপ্লয়িজ অ্যান্ড সাম কাস্টমার্স, ওই ব্যাংকে আসা কিছু কাস্টমার্স। তো এইভাবে পুলিশের সঙ্গে তাদের দীর্ঘ সময় ধরে ভিতরে বাইরে নেগোসিয়েশন চলেছে।
তো একটা পর্যায়ে দেখা গিয়েছে সেই হোস্টেজেস যারা ডাকাতদের হাতে বন্দী হয়েছিল সাময়িকভাবে, জিম্মিরা ডাকাতদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা শুরু করেছে এবং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধকেও তারা অনেক সময় প্রত্যাখ্যান করেছে এবং এক পর্যায়ে সেই রবার্সদের বা ডাকাতদের শিল্ড হিসেবে কাজ করা শুরু করেছে হোস্টেজেস যারা ছিলেন, জিম্মিরা। কারণ তাদের সঙ্গে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল কয়েকদিনে তাদের মধ্যে। কারণ তাদের মনে হয়েছিল যে তাদের যারা ক্যাপ্টার্স, তাদের যারা আটকে রেখেছিলেন সেই ডাকাতরা, রবার্সরা, তারা তাদের সঙ্গে তেমন খারাপ ব্যবহার করেননি, তাদেরকে খেতে দিয়েছেন, ভালো ব্যবহার করেছেন। তো এইসব কারণে তারা সাময়িকভাবে মুগ্ধ হয়েছিলেন সেই ডাকাতদের প্রতি এবং সেই মুগ্ধতার কারণে একটা বন্ড তৈরি হয় এবং সেই থেকে সিম্প্যাথি, এমপ্যাথি এই বিষয়গুলো তাদের মধ্যে তৈরি হয়। তো পরে অবশ্য বিনা রক্তপাতই সেই এপিসোড শেষ হয়েছিল, রবার্টসরা গ্রেপ্তার হয়েছিলেন, জিম্মিরা মুক্তি পেয়েছিল। বাট সেই থেকে সাইকোলজিতে জায়গা করে নিয়েছে এই টার্মটি স্টকহোম সিনড্রোম। তো আপনাদের অনেকের মধ্যে স্টকহোম সিনড্রোম কাজ করছে, আমি জানি, করতেই পারে। আপনারা সকলেই হাসিনার হালুয়া রুটির ভাগ পাননি কিংবা পেতেও চাননি। আওয়ামী লীগ করেন বলেই যে আপনারা সবাই অসৎ ছিলেন, সুবিধা চাইতেন, সুবিধা নিতেন বা নিয়েছেন, এরকম না সবসময় বিষয়টি। হ্যাঁ, কেউ কেউ নিয়েছে, ভিখিরি থেকে বিলিয়নিয়ার হয়েছে, এরকম বহু লোককে আমরা দেখছি, তাদের গল্প বেরিয়ে আসছে। এভরিডে নিউ স্টোরিজ আর আনফোল্ডিং, নতুন নতুন গল্প আমরা দেখছি। বাট আপনারা সবাই তা করেছেন তা না, কিন্তু তারপর আপনারা সাফার করছেন। আর সাফার করছেন এটি যে বুঝতে পারছেন সবসময় তাও না, বা স্বীকার করতে চাইছেন না। কেন? আগে ভুল করেছিলেন না বুঝে, হাসিনার মিথ্যে বয়ানে বিশ্বাস করেছিলেন। হাসিনা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এসব বলে মুখে ফেনা তুলতেন 24 ঘন্টা। আপনাদেরও কারো কারো সেইটি বিশ্বাস হয়েছিল যে হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলছেন, এই দেশে হাসিনাই একমাত্র মুক্তিযুদ্ধকে রক্ষা করছেন। তো এই ধরনের বিষয়াদি আপনাদের মধ্যে কাজ করেছিল, আপনারা হাসিনাকে সমর্থন করেছিলেন, আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, ভালো কথা। হাসিনা ভুল বুঝিয়েছিল আপনাদের। তো এখন হাসিনার পতনের পর সবকিছু যখন আলোতে চলে আসলো, হাসিনা কি কি করেছেন, হাসিনা কত বড় মনস্টার ছিলেন, কত নিকৃষ্ট ভ্যাম্পায়ার ছিলেন, সেই সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, সারা পৃথিবীর কাছে পরিষ্কার হয়েছে। তো এখন কেন আফা আফা? এখন কি আপনাদের শুভ বুদ্ধির উদয় হতে পারে না? এখন কি আপনারা রিগ্রেট করতে পারেন না আপনাদের পাস্ট ডিসিশন, পুরনো সিদ্ধান্ত, যে আমরা না বুঝে, ভুল বুঝে, মিসগাইডেড হয়ে, মিসইনফর্মড হয়ে আওয়ামী লীগ করেছি। এখন বুঝতে পেরেছি, ছেড়ে দিব, আর করব না, যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ। এই কথা বলতে পারেন না? কেন পারেন না? আর না পারা মানে হাসিনার সমস্ত অপরাধগুলো আপনারা শেয়ার করছেন। কেন করবেন? আপনি অপরাধ করেননি, কিন্তু হাসিনার অপরাধের ভাগিদার আপনি কেন হবেন? কেন হচ্ছেন? হাসিনা যা যা করেছেন সবকিছু যদি বর্ণনা করতে যাই তাহলে মহাভারত হয়ে যাবে আরেকটি সাইজের দিক থেকে। আর সেটির দরকারও নেই। আপনারাও জানেন, আপনারা স্মার্ট লোক, খোঁজখবর রাখেন, পত্রিকা পড়েন, নিউজ দেখছেন, আপনারাও জানেন কি হচ্ছে, হাসিনা কি করে গিয়েছে। মোটা দাগে যদি কয়েকটি মেনশন করি, গত বুধবার দিন 4 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস অনলাইন সংস্করণে একটি খবর বেরিয়েছে হাসিনার আমল সংক্রান্ত এবং হাসিনার আমলে কি পরিমাণ ব্যাংক লুট হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে কিভাবে হাসিনা ধ্বংস করে গিয়েছেন, সেই বিষয়ে একটি প্রতিবেদন এসেছিল সেই অনলাইন সংস্করণে। আই রিপিট, 4 ডিসেম্বর বুধবারে, আপনারাও সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে এই খবরগুলো আছে। তো সেখানে আমাদের আহসান মনসুর খান, যিনি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে কাজ করছেন, তাকে রেফার করে কিছু তথ্য নিউ ইয়র্ক টাইমস দিয়েছে। যেমন মনসুর খানের হিসেব অনুযায়ী হাসিনা অন্তত পক্ষে $17 বিলিয়ন পাচার করেছেন বিদেশে, ব্যাংক লুটপাট করবার মাধ্যমে। অন্যান্য সূত্র অবশ্য বলছে সেটা 30 বিলিয়ন হতে পারে, বা 3,000 কোটি টাকা হতে পারে, 3,000 কোটি ডলার হতে পারে, সরি। তো এই হলো ব্যাংক খাত। তো নিউ ইয়র্ক টাইমসের হিসেব দরকার নেই, আমরা এখানে বসেই দেশেই দেখতে পাচ্ছি
আপনাদের মধ্যে কেউ কেউ ব্যাংকে চেক নিয়ে গিয়েছিলেন, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কিন্তু ক্যাশ হয়নি, কারণ ব্যাংকগুলোতে কোনো টাকা ছিল না। সব টাকা হাসিনা এবং হাসিনার সঙ্গীরা, হাসিনার যারা পার্টনার ছিলেন তারা নিয়ে গিয়েছেন ব্যাংক থেকে। ব্যাংকগুলো শূন্য। অতি সম্প্রতি টাকা ছাপিয়ে কিছু ব্যাংকে কিন্তু দেওয়া হয়েছে বাঁচাবার জন্য, যা তাদের জন্য লাইফ লাইন হিসেবে কাজ করেছে। তো এই টাকাগুলো সব হাসিনা এবং হাসিনার লোকেরা পাচার করেছে। শুধু এস আলম, হাসিনার পছন্দের এস আলম গ্রুপ চট্টগ্রামের, সাইফুল আলমের কোম্পানি এস আলম ইটসেলফ লুটেড 200 crores, 200 লক্ষ কোটি টাকা শুধু এস আলম পাচার করেছে এই দেশ থেকে। বাকিদের কথা আর বললাম না। প্রজেক্ট, হাসিনা একের পর এক প্রজেক্ট নিতেন, মেগা প্রজেক্ট। আমরা না বুঝে অনেকে হাততালি দিতাম, বিশাল কাজ হচ্ছে। একনায়কদের রিসেন্ট হিস্ট্রি যদি আমরা ঘাঁটি পৃথিবীতে, একনায়কদের এটি একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারা বাহ্যিক কিছু উন্নয়নমূলক কাজ করে থাকেন, রাস্তা, ফ্লাইওভার, এটা ওটা, যেটা দৃশ্যমান হয় পাবলিকের কাছে, পাবলিককে বোকা বানাবার জন্য যে আমরা অনেক উন্নয়ন করছি। শ্রীলঙ্কার কথা উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার 1921 সনে তাদের ক্ষমতায় আসা, 2021 সনে তারা পালিয়ে যান। সবকিছু ছেড়ে ছড়ে হাসিনার চাইতেও খারাপ দশা তাদের হয়েছিল। আমরা দেখেছি টিভিতে, ইউটিউবে এখনো ভিডিও আছে। রাজাপাকসেদের মন্ত্রী এমপিরা কোট, জাম্পার, সোয়েটার, পাঞ্জাবি, লুঙ্গি, ধুতি খুলে খুলে রাস্তায় দৌড়াচ্ছেন, কোন রকম আন্ডারওয়্যার বাঁচিয়ে রেখেছেন, হাত দিয়ে লজ্জা নিবারণ করে রাস্তায় দৌড়াচ্ছেন, পেছনে জনতা দৌড়াচ্ছে, তাদের ধাওয়া দিয়েছে। তো আমি তখন মনে মনে একটি স্বপ্ন দেখতাম, দুঃস্বপ্ন বলা যেতে পারে, যে বাংলাদেশে কি আওয়ামী লীগের এই অবস্থা হবে খুব তাড়াতাড়ি। এবং এটাও আমার মনে আসতো যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কি আন্ডারওয়্যার পরে যেতে পারবেন, না আন্ডারওয়্যারটাও বাঁচবে না। তা আপনাদের ভাগ্য ভালো, আপনাদের পরিস্থিতি যতটা শোচনীয় হবার কথা ছিল হয়নি। এবং হয়নি তাতে আমি দুঃখিত না। আপনাদের ইজ্জত বেঁচেছে, এটা খারাপ কথা না, ভালো, এটি শালীন। আপনাদেরও সেটি বুঝতে হবে। তো আপনাদের সেই বড় বড় প্রজেক্ট নিতেন, মেগা প্রজেক্ট যেগুলোকে আমরা বলি। আর কারণ হলো মেগা প্রজেক্টস ইকুয়াল মেগা লুটপাট, মেগা দুর্নীতি। প্রজেক্ট যত বড় হবে সেখান থেকে লুটপাট, অর্থ পাচার বেশি ভালোভাবে করা যাবে, বেসুমার হবে হিসেব নিকেশ ছাড়া। এবং একা না, আফার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন, শেখ পরিবারের লোকেরা, তাপস, শেখ হেলাল, শেখ সেলিম, তারা সরকারি অফিসারদের, ইঞ্জিনিয়ারদের, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের চাপ দিতেন যে আপনারা প্রজেক্ট তৈরি করেন, বড় বড় প্রজেক্ট কোথায়। তাদের প্রজেক্টে খুব উৎসাহ ছিল। তাদের লোকেরাই রিসেন্টলি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে প্রজেক্টের জন্য চাপ দেওয়া হতো, আমরা প্রজেক্ট বানিয়ে কুল পেতাম না, বলা হতো প্রজেক্ট চাই, তার মানে লুটপাট চাই। তো এগুলো করে গিয়েছেন। গ্রেপ্তার, নির্যাতনের কথা যদি বলি, গত 15-16টি বছর বিরোধী দলের কোনো লোক বাসায় ঘুমাতে পারেনি রাতের বেলা। তাদের কষ্ট, তাদের কান্না আমরা দেখেছি। অনেকের বাচ্চারা বড় হয়ে গিয়েছে, জন্মের পর থেকে বাসায় থাকতে পারেনি রাতের বেলা, 10 বছর, 12 বছর, 15 বছর। আওয়ামী পুলিশ, আওয়ামী র্যাব, আওয়ামী বাহিনীর ভয়ে, হেলমেট বাহিনীর ভয়ে ছাত্রলীগ হেলমেট বাহিনী হিসেবে কাজ করত, তারা বাসায় থাকতে পারেননি। আপনার খুন করেছেন কমপক্ষে 2000 মানুষকে। এই জুলাই আগস্ট আন্দোলনে আহত করেছেন কয়েক হাজার মানুষকে। তারা এখনো কাতরাচ্ছেন হসপিটালে। আর যারা শহীদ হয়েছেন তাদের কথা কি বলবো, তাদের পরিবারই বুঝে সেটা, তারা কি হারিয়েছে। আপনার কীর্তি এগুলো সব। আর হেলমেট বাহিনী বিভিন্ন আন্দোলন সংগ্রাম দমন করবার চেষ্টা করেছে গত কয়েক বছরে। হাসিনার পেয়ারের ছাত্রলীগ হেলমেট বাহিনী, আমরা দেখেছি হেলমেট পরে ছাত্রদের বৈধ আন্দোলন, বৈধ দাবি দেওয়া, কোটা ইস্যুতে 2018-তে আমরা দেখেছি, আরো বিভিন্ন সময় অন্যান্য ইস্যুতে দেখেছি ছাত্রীর উপর কিভাবে হামলে পড়েছে এই ছাত্রলীগ নামধারী গুন্ডারা হেলমেট পরে, হেলমেট বাহিনী সেজে। তো আপনি এটাতে ছিলেন না, আপনাদের সবাই এটা করেননি, সবাই ছাত্রলীগ ছিলেন না, সবাই হেলমেট বাহিনীর মেম্বার ছিলেন না। তাহলে কেন নিচ্ছেন এই দায়ভার? কেন বলছেন না যে আমি তওবা করছি, আমি ভুল করেছি, আমি আওয়ামী লীগ করেছি, আর করবো না, ছেড়ে দিয়েছি, নিজের অবস্থান পরিষ্কার করুন, নিজেকে নিরাপদ করুন? কেন করছেন না এটি?
হ্যাঁ, কেউ কেউ করছেন না তা না, আমি দেখেছি কেউ কেউ দুধ দিয়ে গোসল করেছেন। বাংলাদেশের বেশ কয়েক জায়গায় এটা ঘটেছে। মধ্যম সারির কিছু নেতা বলেছেন আওয়ামী লীগ ছাড়লাম এবং দুধ দিয়ে গোসল করলাম। আপনাদের দুধ দিয়ে গোসল করার দরকার নেই, পানি দিয়ে গোসল করুন, পরিষ্কার পানি দিয়ে। বুঝতে হবে এখনো আপনাদের, আফা আফা করে কোনো লাভ নেই। মুজিব বর্ষ, আপনাদের আফা বছর ভরে মুজিব বর্ষ পালন করিয়েছে আমাদের দিয়ে। সব জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি অফিসে, সরকারি বেসরকারি সব জায়গায় বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেককে কালো ব্যাজ ধারণ করতে হবে, ব্ল্যাক ব্যাজ ধারণ করতে হবে মুজিব বর্ষ পালন করবার জন্য। যে তার বাবা শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে আমরা খুব দুঃখিত এবং আমরা কালো ব্যাজ ধারণ করছি। তো ভাই বোনদের বলছি, আওয়ামী ভাই বোনদের, এই জিনিস জোর করে কেন করাতে হবে? আপনি জোর করে করাচ্ছেন যে কালো ব্যাজ ধারণ করুন আপনারা। তার মানে কি? তার মানে অসংখ্য লোক চাচ্ছেন না সেটি করতে, তারা শোক প্রকাশ করতে চাচ্ছেন না। কারণ আপনি আপনার বাবাকে মহানায়ক ভাবছেন, আওয়ামী ভাই বোনরা অনেকেই শেখ মুজিবুর রহমানকে মহানায়ক ভাবছেন, অনেকে এখনো এক ভাবছেন তাকে। কারণ স্বাধীনতা পূর্ব শেখ মুজিবুর রহমান আমাদের মহানায়ক ছিলেন, স্বাধীনতা উত্তর শেখ মুজিবুর রহমান সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি ছিলেন। হি টার্নড ইনটু আ ডিক্টেটর, দ্য হোল ওয়ার্ল্ড নোজ ইট। তিনি ডিক্টেটর হয়ে গিয়েছিলেন, আর সেই কারণে অনেকে তাকে মহানায়ক মনে করেন না, অনেকের চোখে তিনি ভিলেন, না হলে কমপক্ষে একনায়ক। আর সেই কারণেই আপনাদের আফা বাধ্য করেছেন সবাইকে যে বুকে কালো ব্যাজ লাগাতে হবে। এইসব জিনিস বাধ্য করে হয় না, মনের থেকে আসতে হয়। ভালোবাসা, কারো প্রতি স্নেহ, শোক, এগুলো মনের থেকে আসতে হয়, জোর করে হয় না, বন্দুক দিয়ে এগুলো করা যায় না। কিন্তু আপনার আফার সেই ভুলই করেছিলেন। আর মুজিব বর্ষ পালনে কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ হয়েছে। এই টাকা কার? আপনার আফা এই টাকা কোথায় পেয়েছিল? এই টাকা আমাদের রাষ্ট্রীয় টাকা, বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকা, সাধারণ মানুষের টাকা। কে দিয়েছিল আপনাদের আফাকে সেই ক্ষমতা? ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে বছর ভরে মুজিব বর্ষ পালন করা, এবং সেইখানে তার মুরব্বী, তার কি না, সেই মোদিকে নিয়ে আসা, নরেন্দ্র মোদিকে। কি প্রয়োজন ছিল আমাদের এগুলোর? সেই রেজাল্ট আমরা এখন পাচ্ছি। পুরো ইন্ডিয়া, বিজেপি, আরএসএস, মোদি, ইন্ডিয়ান গদি মিডিয়া সব হামলে পড়েছে আমাদের উপর। কেন? কি করেছি আমরা? হ্যাঁ, আমরা তার পছন্দের হাসিনাকে খেদিয়ে দিয়েছি। খেদিয়ে দেবার মতো কাজই হাসিনা করেছিলেন। দ্য সুনার ইউ আন্ডারস্ট্যান্ড, দ্য বেটার ফর ইউ। যত তাড়াতাড়ি আপনারা এই সত্যগুলো অনুধাবন করবেন, তত আপনাদের জন্য ভালো, তত দেশের জন্য ভালো। মে ইউ হ্যাভ গুড সেন্স। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।